আসসালামু আলাইকুম। ফিজিক্স সেকেন্ড পেপার রাজশাহী বোর্ড 2024 সালের নৈর্ব্যক্তিক সমাধান। 1 নম্বর, নিম্নের কোন তাপগতীয় রাশিটিকে তাপীয় জড়তা হিসেবে বিবেচনা করা হয়? তাপীয় জড়তা হিসেবে শুধুমাত্র তাপমাত্রাকে বিবেচনা করা হয়। এটা হচ্ছে মুখস্থ টাইপের। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কোনটি? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সূত্র আমরা কি জানি? দ্বিমেরু ভ্রামকের সূত্র হচ্ছে P = Q × 2L। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকে এটার মাত্রা কিউ এর পরিবর্তে আবার আমরা লিখতে পারি আইটি ইন্টু 12। তো এখানে সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এল টি আই। তাহলে অ্যান্সার হবে এল টি আই। তাহলে এখানে অ্যান্সার হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কোনটি? এল টি আই। কোনো গোলকের পরিবাহীর আধান ও ক্ষেত্রফল 4 গুণ করা হলে চার্জের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তলমাত্রিক ঘনত্ব কিউ সিগমা ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ ডিভাইড এ। একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান আছে সেটি হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। তো এখানে আধান ও ক্ষেত্রফল দুইটাই 4 গুণ করা হয়েছে, তাহলে উপরে কিউ এর মানও 4, নিচে ক্ষেত্রফলও 4, কাটাকাটি করলে তো 1, আগের যা ছিল তাই আসবে। অ্যান্সার হবে অপরিবর্তিত থাকবে। চার্জিত গোলকের জন্য দূরত্ব বনাম বিভবের লেখচিত্র নিচের কোনটা হবে? দূরত্ব বনাম বিভব। চার্জিত গোলক বলা হয়েছে, তাহলে এটা যদি একটা গোলক হয়, গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব, এই পৃষ্ঠের বিভব যা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব তাই। তো কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভবের মান সেম থাকে, বিভবের মানের কোনো পরিবর্তন হয় না। কেন্দ্র থেকে দূরত্ব বাড়তেছে কিন্তু বিভবের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর পৃষ্ঠ থেকে যত দূরে যাবে তত বিভবের মান কমতে থাকবে। তো দূরত্ব বাড়তেছে, বিভবের মান কমতেছে, তাহলে অ্যান্সার হবে ক নম্বরটা। কোনো নির্দিষ্ট উপাদানের তারকে টেনে 3 গুণ ও প্রস্থচ্ছেদ 1/3 করা হলে তারটির আপেক্ষিক রোধ কত হবে? আপেক্ষিক রোধ দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। আপেক্ষিক রোধ শুধুমাত্র পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে। যেহেতু এখানে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে, তাহলে এর আপেক্ষিক রোধ অপরিবর্তিত থাকবে। বর্তনীর মূল প্রবাহ কত? একটা সার্কিট দেওয়া আছে, বহিরোধ দেওয়া আছে 23 ওহম, কোষ দেওয়া আছে দুইটা 12 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ দুইটাই 0.5 ওহম 0.5 ওহম দেওয়া। তো বলা হয়েছে বর্তনীর মূল প্রবাহ কত। এটার ক্ষেত্রে সূত্র আমরা কি জানি? শ্রেণীর কোষগুলো যদি শ্রেণীতে সাজানো থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে আইএস ইজ ইকুয়াল টু এম ইন্টু ই ডিভাইড এম ইন্টু ছোট হাতের আর, মানে অভ্যন্তরীণ রোধ, প্লাস হচ্ছে বড় হাতের আর। তাহলে এখানে কোষ হচ্ছে দুইটা, 2 ইন্টু এক একটাতে আছে 12 ভোল্ট করে, 2 ইন্টু 12, 2 ইন্টু অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 করে, আর বড় হাতের আর রোধের মান হচ্ছে 23। তাহলে 12 দুগুণের উপরে হচ্ছে 24, নিচে 1 প্লাস 23, তাহলে 24 ডিভাইড হচ্ছে 24 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আইএস এর মান আমরা পেলাম 1 অ্যাম্পিয়ার। যদি বর্তনী E1 কোষকে উল্টিয়ে সংযোগ দেওয়া হলে তাহলে বর্তনী প্রবাহ মাত্রা কী হবে? E1 এই দুইটা দেখা যাচ্ছে, এটাও প্লাস এটাও প্লাস, যদি এই দিক থেকে এই দিকে যাই তড়িৎ চলক শক্তি দুইটার যোগ হয়। কিন্তু আমি যদি উল্টায় দিই, অর্থাৎ এই পাশে মাইনাস এ পাশে প্লাস, আবার এই পাশে প্লাস এ পাশে মাইনাস, তাহলে এই দিক থেকে যদি এইদিকে যাই এটা -12 ভোল্ট হবে, তখন এটা +12 ভোল্ট হবে। তাহলে এই দুইটার থেকে তড়িৎ চলক শক্তির মান পাওয়া যাচ্ছে 0 ভোল্ট। তাহলে এখানে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য তড়িৎ চলক শক্তি মাপা যায়? পটেনশিওমিটার দিয়ে বিভব পার্থক্য তড়িৎ চলক শক্তি মাপা যায়। আর্গন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? আর্গন হচ্ছে এক পরমাণু গ্যাস, আর এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.67। ব্যতিচার ডোরার প্রস্থ নির্ভর করে কার উপর? ডোরার প্রস্থ ডেল এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি ওপর হচ্ছে ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ। তরঙ্গ দৈর্ঘ্য পর্দা দুটির মধ্যবর্তী, পর্দা থেকে চিরের মধ্যবর্তী দূরত্ব, আর হচ্ছে চির দেওয়ার মধ্যবর্তী দূরত্ব। তো ডোরা ক্রমের ওপর ডিপেন্ড করে না, তরঙ্গ দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করে, উৎস পর্দার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডি এর ওপর ডিপেন্ড করে। তাহলে অ্যান্সার হবে 2 আর 3, খ নম্বরটা হবে অ্যান্সার। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় চিরদ্বয়ের দূরত্ব 3 গুণ করে ডোরার প্রস্থ অপরিবর্তনীয় রাখতে হলে চিরদ্বয় থেকে পর্দার দূরত্বে কিরূপ পরিবর্তন করতে হবে? বলা হয়েছে ডোরার প্রস্থ অপরিবর্তিত রাখতে, তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি ল্যামডা ডিভাইড 2a। তো এখানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এর মান 3 গুণ করা হয়েছে,
তাহলে যদি আমি অপরিবর্তিত রাখতে চাই ডোরার প্রস্থ, তাহলে আমার উপরে যে তরঙ্গ দৈর্ঘ্য বা চির থেকে পর্দার দূরত্ব এই দুইটার যে কোনো একটাও 3 গুণ করতে হবে, যেন 3 কাটাকাটি করলে একই আসে। তাহলে অ্যান্সার হবে 3 গুণ। বলা হয়েছে যে চিরটা থেকে পর্দার দূরত্ব কি পরিবর্তন করতে হবে, তাহলে 3 গুণ হবে। যদি কোনো বস্তুর বেগ আলোর বেগে গতিশীল থাকতে পারত, তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বস্তুটির গতিশীল ভর হতো। অর্থাৎ একটা বস্তুকে যদি আলোর বেগে গতিশীল করা হয় তাহলে তার ভর কি হবে? এম গতিশীল অবস্থার ভর এম ইজ ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এম নট নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ারের মান হবে সি স্কোয়ার। এটা কাটাকাটি করলে এম নট ডিভাইড রুট ওভার 1 মাইনাস 1 মানে 0, তাহলে এটা আসবে ইনফিনিটি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অসীম। তো বস্তুটি গতিশীল ভর হতো অসীম। আপতিত আলোর কি বৃদ্ধি করলে ফটোতড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে? ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এইচ এফ নট কার্যাপেক্ষক প্লাস হচ্ছে কে ম্যাক্স ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এটা হচ্ছে আপতিত আলো। আপতিত আলোর শক্তি কি হবে? এইচ এফ। তার মানে ফ্রিকোয়েন্সি যত বাড়াবো এই ইলেকট্রনের গতিশক্তিও তত বাড়বে। তাহলে এখানে কম্পাঙ্ক যত বৃদ্ধি করব ফটো ইলেকট্রনের গতিশক্তিও তত বৃদ্ধি পাবে। হাইড্রোজেন পরমাণুর বেগ বনাম ব্যাসার্ধের লেখচিত্র কোনটি? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে কক্ষপথ যদি প্রথম কক্ষপথ হয়, সেই প্রথম কক্ষপথে বেগ বেশি থাকে, দ্বিতীয় কক্ষপথে কম থাকে, তৃতীয় কক্ষপথে আরও কম থাকে। অর্থাৎ যত দূরত্ব বাড়বে বা ব্যাসার্ধ যত বাড়বে তত বেগের মান কমবে, কারণ নিউক্লিয়াসের থেকে দূরত্ব যত বেশি আকর্ষণ বল তত কম, তাহলে সেটা তত কম বেগে ঘুরবে। তাহলে অ্যান্সার হবে 14 গ নাম্বারটা। দূরত্ব বাড়তেছে, বেগের মান কমে আসতেছে। নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল? কার্বন, বেরিলিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। কার্বন 14, এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু টি হলে 60 সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা কত হবে? তো এখানে বলা আছে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে টি। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা জানি 0.693 ডিভাইড হচ্ছে ল্যামডা। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইড হচ্ছে টি। তাহলে n is equal to n naught e to the power minus lambda into t, তাহলে n naught e to the power minus lambda এর মান হচ্ছে 0.693 ডিভাইড t ইন্টু হচ্ছে t এর পরিবর্তে 60 লেখা যায়, 80 কাটা 6 ইন্টু 0.693, তাহলে e মাইনাস 0.693 গুণন হচ্ছে 6, 0.0156, তাহলে n is equal to 0.0156 n naught। আমরা যদি 1 ভাগ 64 নেই তাহলে 0.0156 আসে, তাহলে অ্যান্সার হবে 64 ভাগের 1 ভাগ। জাংশন ডায়োড সাধারণত ব্যবহৃত হয় জাংশন ডায়োড রেকটিফায়ার হিসেবে বা একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়। ডায়োড দেখতে হচ্ছে এরকম, তড়িৎ প্রবাহ সবসময় এই দিক থেকে এই দিকে যাবে, এই দিক থেকে এই দিকে আসবে না, এর জন্য এটা রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে ব্যবহৃত হয়। পূর্ণ তরঙ্গ একমুখী কারকে আউটপুটের কম্পাঙ্ক এসি ইনপুটের কি হবে? পূর্ণ তরঙ্গ অর্থাৎ এরকম যদি পূর্ণ তরঙ্গ হয় তাহলে এইটার যে আউটপুট পাবো, আউটপুটটা কি হইতেছে? প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে আউটপুট পাবো। যদি অর্ধ তরঙ্গ হইতো তাহলে শুধু উপরেরটা নিচের জন্য পাইতাম না, আবার উপরেরটা, তাহলে এটা হচ্ছে এসি ইনপুটের সমান হবে। এসি ইনপুট যা দিচ্ছি এখানে আউটপুট কি তাই পাওয়া যাচ্ছে। সমন্বিত বর্তনীর ক্ষেত্রে সমন্বিত বর্তনী মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি। কম বিদ্যুতের প্রয়োজন হয় সঠিক। আইসি অন করার জন্য বিদ্যুতের মাত্রা খুব কম হলেই হয়। ওজন ও দাম কম সঠিক। কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সমষ্টি চিপটি অকেজ হয় না, অকেজ হয়ে যায়। চিপ বা আইসি নষ্ট মানে হচ্ছে পুরো যন্ত্রটাই হচ্ছে নষ্ট। তাহলে অ্যান্সার হবে 1 ও 2। y is equal to ax nor b, এটি কোন লজিক গেটের আউটপুট ফাংশন? x nor গেটের আউটপুট ফাংশন। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতার একক কোনটি? তড়িৎ ভেদনযোগ্যতা এর একক হচ্ছে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এটা কিভাবে আসে? c এর একক হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। c is equal to আমরা জানি 1/4 পাই এপসাইলন নট। তাহলে এপসাইলন নট
কি হবে 1/4π × c। তাহলে সি এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটাকে যদি উল্টায় দেই আমরা তাহলে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তাহলে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। কোনো উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক ধর্ম তাপমাত্রার কি হবে? তাপমাত্রা সমানুপাতিক x is proportional t, অর্থাৎ তাপমাত্রা যত পরিবর্তন করব উষ্ণতামিতিক ধর্মেরও তত পরিবর্তন হবে। যেমন একটা পরিবাহী তারের রোধ তাপমাত্রা যদি আমরা বাড়াই, তাপমাত্রা বাড়াইলে রোধও বাড়ে। রোধ হচ্ছে একটা উষ্ণতামিতিক ধর্ম, তাহলে তাপমাত্রা বাড়ানোর কারণে ধর্মেরও পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা যত বেশি পরিবর্তন করবে ধর্মেরও তত বেশি পরিবর্তন হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সমানুপাতিক, ক নম্বরটা। একটি পরিবাহী সিলিন্ডার কিছু আবদ্ধ গ্যাসকে সমুষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করলে গ্যাসের কি হবে? সিলিন্ডারে কিছু আবদ্ধ গ্যাসকে সমুষ্ণ প্রক্রিয়ায় যদি সংকুচিত করা হয় তাহলে গ্যাসের সিস্টেম নিজে কাজ করে। তো আমরা জানি যে আয়তন যদি প্রসারিত হয়, সমুষ্ণ প্রক্রিয়া আয়তন প্রসারণ, তার মানে কি যে সিস্টেম পরিবেশের ওপর কাজ সম্পাদন করে, আর যদি উল্টা কাজ হয় তাহলে পরিবেশ সিস্টেমের ওপর কাজ সম্পাদন করে। তাহলে এখানে বলছে যে সিস্টেম নিজে কাজ করে, পরিবেশ সিস্টেমকে ঠান্ডা করে দেয়। তো এটা হচ্ছে একটু আচ্ছা কনফিউজড যে আসলে এটা হওয়া উচিত ছিল এরকম যে সিস্টেম পরিবেশের ওপর কাজ সম্পাদন করে না পরিবেশ সিস্টেমের ওপর কাজ সম্পাদন করে। এটার অ্যান্সারটা হবে পরিবেশ সিস্টেমের ওপর কাজ সম্পাদন করবে। কারণ ইঞ্জিনের চতুর্থ ধাপ হইতেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি তাপ গ্রহণও করে না বর্জনও করে না, তাহলে গ্রহণ বর্জন কোনোটিই না। তাত্ত্বিকভাবে তাপগ্রাহকের তাপমাত্রা কত হলে একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হবে? তাপগ্রাহকের তাপমাত্রা যদি 0 হয় এবং উৎসের তাপমাত্রা যদি অসীম হয় তাহলে কর্মদক্ষতা 100% হবে। কিভাবে এটা? যে কর্মদক্ষতা ইটার মান যদি আমি 100% করতে চাই, এটা ইকুয়াল টু আমরা জানি 1 - T2 ডিভাইড হচ্ছে T1। এটার মান 1 - T2/T1। তাহলে এটা যদি 1টা এই পাশে চলে আসে 1 - 1 ইজ ইকুয়াল টু T2/T1। তো 1 থেকে 1 বাদ দিলে 0, T2 ডিভাইড T1, তাহলে T2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কর্মদক্ষতা 100% হবে। আশা করি সব এমসিকিউ বুঝতে পারছেন রাজশাহী বোর্ডের।